আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির সরাসরি যে বৈঠকটি আমরা দেখেছি, এটিকে নিয়ে সাধারণত বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমসমূহ বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে চুপচাপ ছিলেন এবং তিনি নরেন্দ্র মোদিকে বাংলাদেশ বিষয়ে দায়িত্ব দিয়েছেন এবং নরেন্দ্র মোদি সেই বিষয়টা অনেকটা এড়িয়ে গিয়েছেন। তবে এরপরে যে বিষয়টি ঘটেছে সেটি অনেকটাই গণমাধ্যমে প্রকাশিত হয়নি, যেটাকে সাধারণত গোপনীয় রাখা হয়েছে এবং সেই গোপনীয় বৈঠকের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যেগুলোকে বলা হয় লিকড হওয়া। অর্থাৎ সেই গোপন বৈঠকে কি কথাবার্তা হয়েছে, কার সাথে কে কি কথাবার্তা বলেছেন, তার কিছু অংশ কিন্তু লিকড হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত খুশ মেজাজে রয়েছেন। এর অন্যতম কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি প্রকাশ্যে বাংলাদেশ প্রসঙ্গে বৈঠক না করলেও গোপনীয়তা বজায় রেখে তারা কিন্তু একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সাধারণত আঞ্চলিক নেতা হিসাবে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতা হিসাবে নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প অবহিত করেছেন এবং নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনা ফেরার প্রসঙ্গে এবং বাংলাদেশকে স্থিতিশীল করার লক্ষ্যে যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন ততগুলো পদক্ষেপ তিনি নেবেন। এখানে যে বিষয়টি কাজ করছে সেই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের একটি বিষয় জানা প্রয়োজন, সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যারা মুরল হিসাবে কাজ করেন সেই মুরলদের মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বর্তমানে সবার উপরে রয়েছেন, অর্থাৎ আমেরিকা প্রশাসন বর্তমানে কিন্তু মুরলদের তালিকায় শীর্ষে রয়েছেন এবং সম্পূর্ণ পৃথিবীতে নানা দিক থেকে কিন্তু এই আমেরিকা শাসন করে আসছে বিশ্বকে এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক যারা মুরল রয়েছেন বা নতুন করে মুরল হচ্ছেন তারা কিন্তু সেই অঞ্চলের রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট সমূহ নিয়ে কাজ করছেন। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে যে প্রস্তাবগুলো উঠে এসেছে সেই প্রস্তাবগুলো কিন্তু অনেকটাই ভেস্তে গেছে জাতিসংঘের প্রতিবেদনে। বাংলাদেশের গণমাধ্যম সমূহ সাধারণত আওয়ামী লীগের বিপক্ষে যে প্রতিবেদনগুলো এসেছে সেগুলো প্রচার করেছে। তবে কিছু কিছু গণমাধ্যম আমরা দেখতে পেয়েছি যেগুলো সাধারণত নিরপেক্ষতা বজায় রেখে চেষ্টা করেছে জাতীয় সংঘ কর্তৃক যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে তার সবগুলো বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করতে। সেখানে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশে কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তারা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে। সেই হিসাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হলে সেটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কোনোভাবে মেনে নিবে না এবং এর মেনে না নেওয়ার পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো কোনো রাজনৈতিক দল নয়, যেটি সাধারণত বাংলাদেশের যারা রাজনীতি করে থাকেন তারা সবাই জানেন এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশে কি পরিমাণ নেতাকর্মী রয়েছেন এবং তাদের অবস্থান কি পরিমাণ এটিও কিন্তু অনেকের ধারণার মধ্যে রয়েছে। তবে আওয়ামী লীগের যারা খারাপ কাজের সাথে জড়িত ছিলেন বা দুর্নীতিগ্রস্ত ছিলেন, ভ্রষ্টাচারের সাথে জড়িত ছিলেন অথবা বিভিন্ন অপকর্ম করেছেন, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য জাতিসংঘ কিন্তু সুপারিশ করেছে। সেই হিসাবে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হলে কিংবা আওয়ামী লীগকে নির্বাচন করতে যদি না দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতির চাপ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর পড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষতা বজায় রেখে জাতীয় নির্বাচন দিতে যায় তাহলে আন্তর্জাতিক রাজনীতির এই যে বিষয়সমূহ রয়েছে এই বিষয়সমূহ কিন্তু তাদেরকে মানতে হবে। একচেটিয়া ভাবে কোনোভাবে কিন্তু একটি রাজনৈতিক বৃহৎ দলকে রাজনীতির বাইরে রাখা যায় না। বাংলাদেশে সাধারণত যে ঘটনাটি ঘটেছে ৫ই আগস্ট ২০২৪ তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফেরার জন্য যে সুযোগগুলো দেওয়া প্রয়োজন সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে না। প্রকৃতপক্ষে এটি ঘটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয়। কারণ বিগত ১৫ বছর আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামলে শুধু যে আওয়ামী লীগ ভালো কাজ করেছে তা কিন্তু নয়।
ভালো কাজ যদি 50% করে থাকে, তার 50% খারাপ কাজও করেছে এবং এই খারাপ কাজের সাথে যারা জড়িত ছিলেন তারা কিন্তু এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অর্থাৎ এই যে খারাপ কাজ যারা করেছে বা আওয়ামী লীগের বদনাম যারা করেছে, তাদেরকে ধরে বিচারিক প্রক্রিয়ায় যদি নিয়ে আসা হয় এবং যারা আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং যারা আওয়ামী লীগের সাথে জড়িত থেকে কোনো ধরনের খারাপ কাজ করেনি, কোনো খারাপ রাজনীতি করেনি, তাদেরকে দিয়ে যদি রাজনীতির মাঠে বা মাঠ পর্যায়ে রাজনীতি করার পরিবেশ তৈরি করে দিতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপস্থিতিতে আসন্ন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় নির্বাচন কিন্তু অনেকটাই প্রশ্নবিদ্ধ হবে এবং আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক চাপ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সকল প্রকার মুড়লেরা কিন্তু এই বিষয়ে চাপ প্রয়োগ করবে। সুতরাং এখান থেকেও স্পষ্টত বলা যায় যে আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফিরবে এবং আওয়ামী লীগ জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে, বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা রয়েছে, সেই গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য আমরা প্রথমে দেখেছি যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মুরল তথা আঞ্চলিক মুরল যেমন ভারত, চীন, আমেরিকা, এরা কিন্তু বলেছে যে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই বিষয়ে বিভিন্ন ধরনের বৈঠক কিন্তু ইতিমধ্যে হয়েছে, যার সর্বশেষ ফলাফল ছিল ট্রাম্প এবং মোদির এই বৈঠকটি। তবে এই বৈঠকে পর্দার আড়ালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সাধারণত আওয়ামী লীগের পক্ষেই ঘটেছে এবং আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য তারা হস্তক্ষেপ করারও কিন্তু কথাবার্তা আলোচনায় নিয়ে এসেছে। সুতরাং এই যে হিসাব রয়েছে বা এই যে পরিসংখ্যান রয়েছে, এই পরিসংখ্যান থেকে যদি আমরা হিসাব করি এবং আঞ্চলিক মুরল নরেন্দ্র মোদী যদি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন এবং বাংলাদেশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে হস্তক্ষেপ করেন, তাহলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফেরার সম্ভাবনা অত্যন্ত ব্যাপক এবং শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি কিন্তু অনেকটাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি শেখ হাসিনাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনে, তাহলে হয়তোবা শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়ায় যাবেন। কিন্তু যদি আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে বাংলাদেশের সংবিধান সহ অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে যেগুলোর মাধ্যমে অনেকেই এখনো মনে করে থাকেন যে শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী রয়েছেন, তাহলে জোরপূর্বক বাংলাদেশে শেখ হাসিনাকে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে। তবে প্রকৃতপক্ষে এই চেষ্টা কতটুকু সফল হবে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে এবং প্রথম থেকে যে সন্দেহ ছিল সেই সন্দেহ কিন্তু এখনো রয়ে গিয়েছে। অর্থাৎ মোট কথায় বলা যায় যে জোরপূর্বক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে পুনরায় ক্ষমতায় বহাল করা কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। তবে যেটি করা যেতে পারে সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, জাতিসংঘ সহ অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে আন্তর্জাতিক রাজনীতির এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়বস্তু, সে সকল বিষয়বস্তুকে কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনের পূর্বে আওয়ামী লীগকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত যারা নিরপরাধ রয়েছেন তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে।